যারা হরর মুভি দেখতে পছন্দ করেন আজকের মুভিটা শুধুমাত্র তাদের জন্য। মুভিটা খুবই ভয়ঙ্কর আর টুইস্টে ভরপুর। প্রথম দিকে বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে পুরো মুভিটা বিস্তারিতভাবে আপনারা বুঝে যাবেন। আশা করি এই মুভিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের পুরাতন চ্যানেলটা আর নেই, কোনো এক কারণে পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। চলুন তাহলে গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি একজন কুরিয়ার ডেলিভারি ম্যানকে, যে একটি পুরাতন বাড়ি থেকে একটি পার্সেল নিয়ে আসে। এই বাড়িটি পাহাড়ের উপরে ছিল, পরিত্যক্ত, ফাঁকা এবং অনেক পুরানো। সেই কুরিয়ার লোকটি যখন পার্সেল নিয়ে ডেলিভারি করতে যায়, সে একজন পার্ক নামের লোককে ফোন করে জানায় যে সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন পার্ক বাড়িতে ছিল না, তাই সে বলে পার্সেলটা ভিতরে রেখে যেতে। এরপর ডেলিভারি ম্যান বাড়ির ভেতরে ঢুকে। চারপাশে ঘাসে ভর্তি, অনেক পুরনো পরিবেশ এবং বাড়ি সম্পূর্ণ ফাঁকা। সে পার্সেলটা রেখে দেয়, কিন্তু হঠাৎই সে ভয় পেয়ে যায়। মনে হচ্ছে সে ভয়ানক কিছু দেখেছে। সে দ্রুত বেরিয়ে আসে এবং প্ল্যাটফর্মের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ সেই প্ল্যাটফর্মের উপর থেকে এক মহিলা মাথা নিচু করে তার দিকে তাকায়। এরপর আমরা দেখি লিজেং নামের এক মহিলাকে, যিনি খুবই আতঙ্কিত, কারণ কিছুদিন ধরে সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছে। সে একজন থেরাপিস্টের কাছে যায় এবং বলে তার স্বপ্নগুলো এতটাই বাস্তব লাগে যে ঘুম থেকে উঠে সে বুঝতে পারে না এগুলো স্বপ্ন ছিল নাকি বাস্তব। সে জানায় সে তার স্বপ্নে নিজের স্বামীর মৃত্যু দেখছে, আর স্বপ্নে একটি মহিলা ছিল যিনি কানে ফিসফিস করে কিছু বলে, এবং সে একটা পরিত্যক্ত বাড়িতে থাকে এবং হঠাৎ করেই আবার অন্ধকারে মিলিয়ে যায়। ডাক্তার তখন তাকে সেই মহিলার বিষয় জিজ্ঞেস করে, কিন্তু এরপরেও আমরা জানতে পারি না সেই মহিলাটা আসলে কে ছিল। এরপর লিজিং এর স্বামী জিন একজন রিয়েল এস্টেট এজেন্ট পার্কের কাছে যায়, যিনি সম্ভবত সেই পার্ক যার সাথে শুরুতে কুরিয়ার লোক কথা বলেছিল। তবে এটা নিশ্চিত না যে এরা একই ব্যক্তি কিনা। এখানে অনেকেই কনফিউজড হতে পারেন, যেহেতু স্বপ্নে লিজিং দেখেছে তার স্বামী মারা গেছে, তাহলে কুরিয়ার লোকটা কে ছিল। যাই হোক, পার্ক জানায় পাহাড়ের উপরের একটি পুরনো বাড়ি সস্তায় বিক্রি হচ্ছে, কিন্তু জিনকে সেই বাড়ির মালিকের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে। জিন সেই বাড়ির দেয়ালে একটি ক্যালিগ্রাফি দেখে, যার মানে ছিল সন্দেহ। সে বাড়ি ফিরে এসে সবকিছু লিজেংকে জানায়। লিজেং প্রথমে খুশি ছিল না, কারণ সে চায়নি জিন ওই বাড়িতে টাকা ব্যয় করুক, কিন্তু জিন তাকে বোঝায় সে বাড়িটা সস্তায় কিনে রেনোভেট করে বিক্রি করবে, ফলে ভালোই লাভ হবে। এটা শুনে লিজেং রাজি হয়ে যায়। এরপর রাতে আবারও লিজেং সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে। পরদিন সকালে জিন বাড়ির কন্ট্রাক্ট সাইন করতে যায় এবং সে পথে একজন বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে বাড়ির ঠিকানা, কিন্তু লোকটা শুধু একটা কথাই বলে, ওই বাড়িটা ভুতুরে। এরপর আর কিছু না বলে সে চলে যায়। পরে জিন গাড়িতে করে সেই বাড়িতে পৌঁছায় যেখানে শুরুতে কুরিয়ার লোক এসেছিল। জিন বাড়ির এই অবস্থা দেখে ভয় পাচ্ছিল। তখন হঠাৎ সেখানে সাদা পোশাক পরা একটা মহিলা আসে, যিনি এই বাড়ির মালিক। মহিলাটা একদম চুপচাপ ছিল, এজন্য জিন তাকে সব ব্যাখ্যা করে বলে। তার কথা শুনে মহিলাটা শুধু হালকা একটা রহস্যময় হাসি দেয়, যা ছিল খুবই অদ্ভুত। এরপর মহিলাটা জিনকে একটি আপেল দেয় খাওয়ার জন্য। জিন সেই আপেল খেয়ে বুঝতে পারে এর স্বাদ ছিল খুবই অদ্ভুত, এজন্য সে তখন সেই আপেলটা নিচে ফেলে দেয়। আর এখন সেই মহিলাটা আরো বেশি অদ্ভুত মনে হতে থাকে জিনের কাছে। তার মনে পড়ে যায় রাস্তায় দেখা সেই বৃদ্ধ লোকের কথা, যে বলেছিল এই বাড়িটা অভিশপ্ত। এইসব চিন্তা করে জিন ঠিক করে সে এখান থেকে চলে যাবে, কারণ রাতও হয়ে গেছে। সে বলে সে পরের দিন সকালে এসে কন্ট্রাক্ট সাইন করবে। এখন সে দ্রুত গাড়িতে গিয়ে গাড়ি চালু করার চেষ্টা করে, কিন্তু গাড়িটাও স্টার্ট নিচ্ছিল না। তখন সেই মহিলা আবার এসে জানায় এইদিকে কোনো সার্ভিস সেন্টার নেই, আর রাতে এখান থেকে যাওয়াটাও নিরাপদ নয়। এটা শুনে জিন বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় আজকের রাত সে গাড়ির ভেতরেই কাটাবে। এরপর সেই মহিলা তাকে একটি ল্যাম্প এনে দেয় এবং এরপর চলে যায়। তার চলে যাওয়ার পর জিন আরো ভয় পেতে থাকে, তাই সে ল্যাম্প নিয়ে বাড়ির ভেতরে ঢুকে। এদিকে আমরা দেখি পার্ক সে কারো একটা ডেড বডি কবর দিচ্ছে, মানে সে মোটেই নর্মাল কোনো ব্যক্তি না। অন্যদিকে জিন যখন ঘরে ঢোকে তখন দেখে ঘরটা এখন একদম অন্যরকম, একেবারে ভয়
ভয়ানক। এমনকি সে যেই আপেলটি কিছুক্ষণ আগে খেয়েছিল সেটাও এইটুকু সময়ের মধ্যে পচে গেছে। এসব দেখে জিনের মাথা কাজ করছিল না, তার স্পন্দন বেড়ে যায়। সে তখন সেই মহিলাকে খুঁজতে থাকে। হঠাৎ করে সে কারো কান্নার শব্দ শুনতে পায়। সেই শব্দের পেছনে গিয়ে সে একটা রুমে ঢোকে এবং সেখানে দেখে সেই মহিলার লাশ পড়ে আছে, আর সেই মহিলার লাশটা ঘাস দিয়ে ঢাকা ছিল। এসব দেখে জিন ভীষণ ভীষণ আতঙ্কিত হয়ে যায় আর দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়ে। এরপর তার মনে হয় সে হয়তো এখন নিরাপদে আছে, কিন্তু হঠাৎ করে দেখে সেই মহিলার আত্মা তার পাশের সিটে বসে আছে। অন্যদিকে লিজেং এসব কিছু নিজের স্বপ্নে দেখে ফেলে। সে তখন জিনের চিন্তায় পড়ে যায় এবং তাকে খুঁজতে পার্কের কাছে যায়। পার্ক বলে জিন কন্ট্রাক্ট সাইন করতে পাহাড়ের ওপর এক বাড়ির মালিকের কাছে গিয়েছে। যখন লিজেন সেই বাড়ির ঠিকানা চায়, পার্ক বলে তার কাছে সেই বাড়ির কোনো ঠিকানা নেই। এরপর লিজেং চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি পার্ক মিথ্যা বলেছে। তারপর সে সেই পুরনো বাড়িতে যায় এবং দেখে জিন তার গাড়ির ভেতরেই মৃত অবস্থায় আছে। এদিকে লিজেং পুলিশের কাছে যায় এবং তার সাহায্যের জন্য ডিটেকটিভ জয় আসে। জয় জানায় সেই জায়গা থেকে আগেও 8 জন মিসিং হয়েছে। সে বলে তাকে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর সে অফিসিয়ালি লিজেং এর কেসটা নিতে পারবে। এরপর জয় এইসব ডিটেকটিভ সুকে জানায়। সু বলে এই কেসটা 30 বছরের পুরনো, যেখানে একজন মহিলা এবং একজন রিয়েল এস্টেট এজেন্ট প্রাইম ছিল। তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি, এমনকি ডেড বডিও না। তাই কেসটা ক্লোজ করে দেওয়া হয়েছিল। এদিকে আবার আমরা পার্ককে দেখি সে সেই পুরনো বাড়িতে যায় এবং পার্সেলটা ওপেন করে। তার ভেতরে সে দেখে মানুষের ছাই। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এরপর আবার আমরা লিজিনকে দেখি যে স্বপ্নে জিনকে দেখতে পায়। ঘুম ভাঙলে সে দেখে জিন আসলে তার ঘরেই আছে। আসলে এটা তার আত্মা। লিজেং জিনকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল। জিন উত্তর দেয় সে অনেক ক্লান্ত, আর তারপর শুয়ে পড়ে। লিজেংও তার পাশে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু রাতের বেলা হঠাৎ করে জিন কাঁদতে থাকে এবং ঘর থেকে কোথাও চলে যেতে শুরু করে। লিজেং দেখে জিন তার জন্য সেই বাড়ির কন্ট্রাক্ট রেখে গেছে। সে তখন জিনকে অনুসরণ করতে থাকে। পথে সে বুঝতে পারে কেউ তাকেও অনুসরণ করছে, আর তাই সে দৌড়ে পালাতে থাকে। জিনকে অনুসরণ করতে করতে সে সেই পুরনো বাড়িতে পৌঁছে যায় যেখানে পার্ক থাকে। ভেতরে ঢুকে লিজেং ঘরটা এক্সপ্লোর করতে থাকে, কিন্তু জিনকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ পার্ক তার সামনে এসে পড়ে আর লিজেং ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় এবং ডিটেকটিভ জয়কে কল করে সব জানিয়ে দেয়। জয় বলে পার্ক খুবই বিপজ্জনক একজন মানুষ, আর সে লিজেংকে সাবধান করে যেন পার্কের থেকে সে দূরে থাকে। পরের দিন সকালে পার্ক নিজের অফিসের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। এদিকে বাড়ির ভেতর লিজেং জিনের ডায়েরি পায়, যেখানে পার্ক সম্পর্কে কিছু কথা লেখা ছিল। সে বিষয়টা জয়কেও জানায়। লিজেং চোয়েকে ফোন করে জানায় যে সেই ডায়েরিতে লেখা ছিল পার্ক বহু মানুষকে সেই পাহাড়ি বাড়িতে হত্যা করে কবর দিয়েছে, আর সেই লোকগুলোর আত্মারা এখন জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে গেছে। ডায়েরিতে লির স্বপ্ন সম্পর্কেও লেখা ছিল, যেখানে সে বারবার সেই পুরনো বাড়ির ভেতর স্পিরিটদের দেখতে পায়। এইদিকে আমরা দেখি জয় পুরনো বাড়িতে জিনকে খুঁজতে বের হয়। অন্যদিকে পার্ক জোর করে লিজিং এর বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে জিজ্ঞেস করে সে গত রাতে সেই বাড়িতে কি করছিল। লিজিং জানায় জিন রাতে বাড়ি এসেছিল এবং তাকে সেই বাড়িতে নিয়ে গিয়েছিল। এই কথা শুনে পার্ক হতবাক হয়ে যায় এবং সে নিশ্চিতভাবেই লিজিংকে মেরে ফেলতো যদি তখনই জয়ের ফোন না আসতো। ফোন আসার সঙ্গে সঙ্গে পার্ক চলে যায়। পরে লিজিং সবকিছু জয়কে বলে দেয়। জয় জানায় লিজিংকে এখন আরো বেশি সতর্ক থাকতে হবে। এইদিকে সেই পুরনো বাড়ির ভেতরে জয় যখন জিনকে খুঁজছিল, তখন সে কুরিয়ার ডেলিভারি করা লোকটার ডেড বডি খুঁজে পায়। রাতের দিকে পার্ক তার সব ডকুমেন্ট পুড়িয়ে ফেলে এবং দেয়ালের উপর সেই অদ্ভুত ক্যালিগ্রাফি আঁকে। তখনই রাতে লিজেং দেখে তার রুমে কেউ দাঁড়িয়ে আছে, যে দরজায় বারবার টোকা দিচ্ছে, কিন্তু হঠাৎ সেই অবয়বটা গায়েব হয়ে যায়। পরদিন পার্কের অফিসে গিয়ে জয় দেখে পার্ক সেখানে নেই, সে হয়তো পালিয়েছে। পরে লিজিংও সেখানে আসে এবং জানায় পার্ক খুব ভয়ে ছিল। জয় লিকে বলে তারা পুরনো বাড়ির ভেতর থেকে 2টি মরদেহ উদ্ধার করেছে এবং হতে পারে পার্কই জিনকে মেরেছে। এদিকে ডিটেকটিভ সুও পার্কে খুঁজছিল। সে সেই ক্যালিগ্রাফির দিকে তাকিয়ে বুঝতে পারে
পারে এটা ক্যালিগ্রাফি নয়, বরং কোনো মন্ত্র বা কালো জাদু। হয়তো পার্ক কোনো আত্মা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এইসব শুনে লিজিং নিজেই সেই পাহাড়ি বাড়িতে যায় এবং পুরো বাড়িটা এক্সপ্লোর করতে থাকে। তারপর সে সেই রুমে পৌঁছায় যেখানে শুরুতে জিন সেই মহিলার ঘাসে রাখা লাশ দেখেছিল, কারণ লিজিংও তার স্বপ্নে এসব আগেই দেখেছিল। তাই সে ঘাস সরাতে শুরু করে, কিন্তু কিছুই দেখা যায় না। তখন পেছন থেকে পার্ক এসে তার গলা চেপে ধরে এবং তাকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই কেউ সেখানে আসে আর পার্ক ভয় পেয়ে পালিয়ে যায়। এই লোকটা সেই বৃদ্ধ ছিল যে শুরুতে জিনকে বলেছিল বাড়িটা ভালো না। এরপর পার্ক নিচে নেমে যায় আর সেখানেই দাঁড়িয়েছিল সেই মহিলাটা, কিন্তু এবার তার চোখ একদম কালো। সে পার্কের কাছে এগিয়ে আসে এবং তাকে হত্যা করে ফেলে। এরপর আমরা সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই যিনি লিজেনকে বলেন যে তার স্বামী মারা গেছে এবং তার ডেড বডি সেই পুরনো বাড়িতে কবর দেয়া হয়েছে। সে জানায় পার্ক আরো অনেককেই মেরেছিল এবং সবার লাশ সেখানেই পুঁতে রেখেছিল। লিজেন তখন সেই বাড়িতে যায় এবং অন্ধকারে হারিয়ে যাওয়া সেই মহিলার আত্মাকে দেখতে পায়। এরপর সে জিনের লাশ খুঁজতে থাকে এবং খোঁজাখুঁজির পর সে একটা ঘাসে ঢাকা জায়গা দেখে এবং সে ভাবে এখানেই জিনকে হয়তো কবর দেয়া হয়েছে। এরপর ঘাস সরানোর পর সে দেখে সেখানে জিন নয়, বরং তার নিজের মৃতদেহ পড়ে আছে। হ্যাঁ, তার নিজের মৃতদেহ পড়ে আছে। সেটা দেখে লিজেং একেবারে শকড হয়ে যায় এবং বুঝতে পারে সে কোনো জীবিত মানুষ নয়, সে মৃত একটা আত্মা। এবং এখান থেকে বোঝা যায় চয় আত্মাদের দেখতে পায়। এরপর আমরা চয়কে দেখি যে ওই পাহাড়ি বাড়িতে ঘটেছে এমন মিসিং কেসের লিস্ট চেক করছিল। সেখানে সে দেখে লিজেং এবং জিনের নামও সেই তালিকায় আছে। এরপর চয় একটা ভিডিও দেখে যেখানে লিজেং তার থেরাপিস্টের সঙ্গে আলোচনা করছে। এই ভিডিও থেকে পুরো সত্যিটা স্পষ্ট হয়। ডাক্তার যখন লিকে জিজ্ঞেস করে সেই মেয়েটা কে, তখন লিজেং বলে সে একটা আত্মা, অনেক বছর আগেই সে মারা গেছে। লিজেং আরো জানায় সে কখনো সেই মেয়ের মুখ দেখতে পারেনি, মানে সেই মেয়ের আত্মা এখন ভয়ঙ্কর প্রতিশোধের অপেক্ষায় আছে। হঠাৎ চয়ের সামনে সেই মেয়ের আত্মা চলে আসে, যেটা দেখতে হুবহু লিজেং এর মতোই লাগছে, কিন্তু হঠাৎ সেটা আবার গায়েব হয়ে যায়। এরপর চয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে লিজেং এবং জিং তো 30 বছর আগেই মারা গিয়েছিল। হ্যাঁ, সে জানায় যে 30 বছর আগে মোট 8 জনকে সেই বাড়িতে হত্যা করা হয়েছিল এবং পার্কের বিরুদ্ধে রিয়েল এস্টেট প্রতারণার অভিযোগ ছিল। সে আরো জানায় পার্কই সেই 8 জনকে খুন করেছিল এবং যাদের মধ্যে একজন ছিল চয়ের বাবা, অর্থাৎ সেই বৃদ্ধ লোকটি আসলে চয়ের বাবাও হতে পারেন। এখন চয় একেবারে কনফিউজড হয়ে যায়। যদি তারা 30 বছর আগেই মারা যায়, তাহলে সে এতদিন ধরে যাদের দেখছিল তারা কে? যদি তারা মৃত, তাহলে তার কাছে কে এসেছিল? চয় এরপর লিজেং এর বাড়িতে যায় এবং দেখে 1988 সালের পর আর কোনো সংবাদপত্র বা ম্যাগাজিন ওই বাড়িতে আসেনি। পুরো বাড়িটা ফাঁকা পড়ে আছে। সেখানে সে একটা বাক্স খুঁজে পায় যার মধ্যে সেই বাড়ির ডকুমেন্ট ছিল। আসলে এটা সেই পাহাড়ি বাড়ি যেটা পার্ক তাদের নামে করে দিয়েছিল। মানে পার্ক প্রথমে এই বাড়ি বিক্রি করে দিয়েছিল, এরপর তাদের মেরে ফেলেছিল এবং দাফন করেছিল। তাই তাদের আত্মাগুলো এখনো সেখানে ঘুরে বেড়াচ্ছে। জয় দেখতে পায় বাড়ির ভেতরে একটা কিছু শব্দ হচ্ছে। সে সেখানে গিয়ে দেখে লিজেং এর বডি সেখানেই পড়ে আছে, যেটা 30 বছর আগে পার্ক সেখানে পুঁতে রেখেছিল। পুলিশও কখনো তাদের মরদেহ খুঁজে পায়নি। এটা বোঝায় যে চয়ের আত্মা দেখার ক্ষমতা আছে। শুধু তাই নয়, সে আত্মাদের সাথে কথাও বলতে পারে। সম্ভবত লিজেং তাকে তার স্বপ্নে সব দেখাতো এবং তার কাছে সাহায্য চাইতো। এরপর পার্কের বাড়ির ভেতরে আমরা সেই মেয়ের আত্মাকে দেখতে পাই, যেটা ছিল লিজেং নিজেই। আর এখানেই এই সিনেমা শেষ হয়। অনেকেই এই সিনেমা বুঝতে পারেনি, তাই চলুন পুরো ব্যাপারটা সংক্ষেপে বুঝে নেই। পার্ক নামের একজন রিয়েল এস্টেট এজেন্ট ছিল 1980 এর দশকে। তার কাছে একটা বাড়ি ছিল যেটা সে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু লোভে পড়ে সে একসাথে
8জনকে সেই বাড়ি বিক্রি করে দেয় এবং পরে তাদের মেরে ফেলে। এরপর তাদের লাশ ওই বাড়ির ভেতরেই পুঁতে রাখে যাতে কেউ কিছু টের না পায়। চয়ের বাবাও সেই 8জনের মধ্যে একজন ছিলেন, আর এই কারণেই লিজিং এর আত্মা চয়ের কাছেই এসেছিল। সেই বৃদ্ধ লোকটি চয়ের বাবা। এই ধারণাটাও সত্যি হতে পারে, তবে প্রশ্ন আসে ডেলিভারি ম্যানকে কে মারলো? আমার মনে হয় সম্ভবত লিজিং নিজেই তাকে মেরে ফেলেছিল। আসলে সে নিজেই বুঝতে পারেনি যে সে নিজেই একটা ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ আত্মা হয়ে গিয়েছিল। এমন হয় না যে কিছু করার পর আমরা সেটা ভুলে যাই? ঠিক এমন কিছু হয়তো লিজিং আসলে সেই অতীতের ঘটনাগুলোই দেখছিল, যেগুলো সেই বাড়ির স্পিরিটদের সাথে ঘটেছিল। সেই আত্মারা সেই বাড়িতেই বন্দী ছিল। পার্ক একই বাড়ি একাধিকবার বিক্রি করত এবং প্রতিবারই নতুন মালিকদের হত্যা করত, একজন সাইকো কিলারের মতো। আর হ্যাঁ, যখন সে লিজিং এর বাড়িতে এসেছিল তখন সে লিজিং এর দিকে না তাকিয়ে ঘরের চারপাশে তাকাচ্ছিল। তাতে বোঝা যায় সে লিজিংকে দেখতেই পাচ্ছিল না, কিন্তু তার উপস্থিতি অনুভব করছিল। এই কারণেই সে তার অভিষেক ক্যালিগ্রাফি লিখেছিল যাতে আত্মাদের থেকে সে রক্ষা পায়। কিন্তু পরে যখন লিজিং এর অ্যাসিস্ট্যান্ট সেই বাড়িতে আসে তখন হয়তো সে সেই ক্যালিগ্রাফি বা মন্ত্র সরিয়ে ফেলেছিল, আর তার ফলেই লিজিং এর আত্মা পার্ককে শেষ পর্যন্ত মেরে ফেলতে সক্ষম হয়। কারণ সুচয়কে বলেছিল যে 30 বছর আগেই লিজিং ও তার স্বামীকে মেরে ফেলা হয়েছিল, আর একই সাথে আরো কয়েকজন মানুষ মারা গিয়েছিল যাদের খুন করেছিল পার্ক নামে সেই রিয়েল এস্টেট এজেন্ট, যাকে কেউ কোনোদিন খুঁজে পায়নি। তার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছিল, যাকে লিজিং এর স্পিরিট মেরেছিল। কিন্তু লিজিং নিজে সব ভুলে গিয়েছিল যে তার সাথে কি ঘটেছিল। আমার মনে হয় সে একটা টাইম লুপে আটকে গিয়েছিল, যেখানে সে বারবার চয়ের কাছে সাহায্য চাচ্ছিল। এবং চয় কেন এতে এতটা ইন্টারেস্টেড ছিল তার কারণ তার বাবাও সেই ঘটনার শিকার হয়েছিল। আমি বিশ্বাস করি সিনেমার শুরু থেকে আমরা যা যা দেখেছিলাম সেগুলো সবই 30 বছর আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি ছিল। তাই আপনি লক্ষ্য করলে দেখবেন চয় কখনো পার্কের সাথে সরাসরি দেখা করেনি, এমনকি কথা পর্যন্ত বলেনি। সবচেয়ে বড় কথা, সে পার্ককে তার অফিসে খুঁজে পায়নি, কারণ পার্ক তো বেঁচেই ছিল না। চয় ও সু ছাড়া বাকি যাদের দেখানো হয়েছে তারা সবাই নিজেদের অতীতের স্মৃতি দেখছিল, তারা নিজেদের মৃত্যুর ঘটনার কথা মনে করছিল। এবং আমি বিশ্বাস করি চয়ের বাবাই একমাত্র আত্মা ছিলেন যার সব মনে ছিল যে আসলে কি ঘটেছিল। এজন্য তিনি সবাইকে গাইড করেছিলেন যেন এই বাড়িতে কেউ না আসে। তিনি লিজেন্ডকে গাইড করেছিলেন যেন সে গিয়ে তার বাড়ির বাইরে দেখে, যেখানে সে ভেবেছিল তার স্বামীর লাশ পাবে, কিন্তু আসলে সে সেখানে নিজেরই মৃতদেহ দেখতে পায়। এটা বুঝিয়ে দেয় যে সে এখন জীবিত নয়। যখন চয় লিজিং এর ভিডিও দেখছিল তখনও লিজিং এর আত্মা সেখানে এসেছিল তাকে বোঝাতে যে সে মৃত, এবং এই সবকিছুর জন্য দায়ী পার্ক। আশা করি আপনি এবার সম্পূর্ণ কাহিনী বুঝতে পেরেছেন। আর যেসব স্বপ্ন বা দৃশ্য আমরা দেখেছিলাম তা আসলে সেই আত্মাদের স্মৃতি, যাদের 30 বছর যেন মাত্র কয়েকদিন মনে হতো। এমনকি সিনেমায় দেখানো হয়েছিল একজন আত্মা জিনকে মেরে ফেলেছিল, কিন্তু বাস্তবে তা সত্য ছিল না। সব ঘটনার মূল ছিল পার্ক। ডেলিভারির লোককে কে মারলো এটা নিয়ে সন্দেহ থাকতে পারে। হয়তো লিজিং এর আত্মাই ভুল করে তাকে মেরে ফেলেছিল, অথবা পার্ক নিজেই তাকে শেষ করেছিল। একটা দৃশ্য ছিল যেখানে পার্ক লিজিংকে পেছন থেকে গলা টিপে মারতে যায়, সেই মুহূর্তেই হয়তো সে তাকে মেরে ফেলেছিল। আর এর প্রমাণ হলো যে মহিলার আত্মা জিনকে খুন করে সে আসলে লিজিংই ছিল। আপনি লক্ষ্য করলে দেখবেন সে জিনকে একটা আপেল দিয়েছিল খেতে, এবং সেই একই আপেল আমরা লিজিং এর বাড়িতেও দেখেছিলাম। যত কিছু লিজিং এর সঙ্গে জড়িত ছিল সবই তার স্মৃতির অংশ ছিল, আর এই সবকিছুর পেছনে ছিল পার্ক। পার্ক নিজেও মারা গিয়েছিল এবং তার আত্মাও সেই লুপের মধ্যে আটকে গিয়েছিল। সে বারবার নিজের করা কাজের জন্য অনুশোচনা করছিল। অবশেষে লিজিং এর আত্মাই পার্ককে শেষ করে। আর হ্যাঁ, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর ভিডিওটা লাইক দিয়ে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।